এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজির যাদের সামনে অর্থাৎ শনিবার দিন হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগের ২ নাম্বার পরীক্ষা অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে রয়েছে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান স্যার। এবং এই ভিডিওতে আমি আসলে সম্পূর্ণ একটা শর্ট সাজেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ তোমাদের কি কি পড়তে হবে এই পরীক্ষার জন্য। আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটু সিলেবাস অর্থাৎ মান বন্টনটা দেখে নিই। মূলত হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগ এই সাবজেক্টে তোমাদের অধ্যায় রয়েছে সব মিলিয়ে ৮টি। এই ৮টা অধ্যায়গুলো প্রথমে ছিল প্রাপ্যসমূহ হিসাব রক্ষণ, এরপরে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এরপরে অংশীদারি ব্যবসায়ের হিসাব, এরপর যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এরপরে ছিল যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর্থিক বিবরণী বিশ্লেষণ, এরপরে উৎপাদন হিসেব এবং সর্বশেষে রয়েছে মঞ্জুরি এবং বেতন। তোমাদের মূলত ৪৫ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে তোমাকে ৩ ঘন্টা ব্যাপী ৬০টি প্রথমে থাকবে ৬০টি প্রশ্ন, সেখান থেকে ৪টি উত্তর দিতে হবে। মোটামুটি একটু রচনামূলক না, রচনামূলক থেকে কিছুটা কম, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মার্কস থাকবে ৩, ৩ ৪ ১২, সে অনুযায়ী লিখতে হবে। আবার সংক্ষিপ্তও না, সংক্ষিপ্ত রচনামূলকের মাঝামাঝি লিখতে হবে এই প্রশ্নগুলো। এরপরে খ নম্বরে রয়েছে প্রায়োগিক সমস্যা, অর্থাৎ সেখান থেকে ৩টি উত্তর দিতে হবে, যেখানে ৬০টি থাকবে, মার্কস হচ্ছে ২১। এবং সর্বশেষে থাকবে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, এটা অবশ্যই করতে হবে এবং এখান থেকে তোমার মার্কস থাকবে ১২। সব মিলিয়ে তোমাদের মার্কস থাকবে ৪৫। আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম অধ্যায় ছিল প্রাপ্য সমূহ হিসাব রক্ষণ। এখান থেকে মূলত প্রাপ্য হিসাব বলতে কি বোঝায়, প্রাপ্য হিসাবের প্রকারভেদ, প্রাপ্য হিসাবের যে হিসাব রক্ষণের যে পদ্ধতিগুলো রয়েছে। দেখো এখানে আমাদের প্রকারভেদ রয়েছে ৩ প্রকার। একটা হচ্ছে গিয়ে ব্যবসায়ী প্রাপ্য, অব্যবসায়ীর ২ প্রকার, ব্যবসায়ী প্রাপ্য এবং অব্যবসায়ী প্রাপ্য। প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট, এই দুটির ভিতর পার্থক্য প্রশ্ন রয়েছে। অনাদায়ী পাওনা বলতে কি বোঝায়, অনাদায়ী পাওনার পদ্ধতি রয়েছে, প্রত্যক্ষ পদ্ধতি, এরপরে ভাতা বা সঞ্চিত পদ্ধতি, এই দুটি পদ্ধতি রয়েছে। অনাদায়ী পাওনার সঞ্চিতি বলতে কি বোঝায়, অনাদায়ী পাওনার সঞ্চিতি এবং আদায়ী পাওনা সঞ্চিতি। এই অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং অনাদায়ী পাওনা এই দুটির ভিতর পার্থক্য কি, এটা ২০২৫ সালে এসেছিল, এবছরের জন্য ইম্পর্টেন্ট। পরে প্রাপ্য নোট বলতে কি বোঝায়, অর্থাৎ প্রাপ্য নোট কি, প্রাপ্য নোটের বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ ধারে পণ্য বা সেবা ক্রয় করলে অথবা পূর্ব দেনার জন্য ক্রেতা যখন বিক্রেতার অনানুষ্ঠানিক লিখিত যে প্রতিশ্রুতি প্রদান করে তাকে বলা হয় প্রাপ্য নোট। অর্থাৎ তুমি যদি কোনো কিছু ধারে নিতে চাও, সেক্ষেত্রে যদি স্বীকৃতি যে প্রদান করা হয় এটাকে প্রাপ্য নোট বলা হয়। এরপরে দেখো এখান থেকে কি কি গাণিতিক সমস্যা রয়েছে, যেমন তোমাদেরকে জাবেদা বইয়ের যে তারিখ, শিরোনাম এবং এখান থেকে ডেবিট এবং ক্রেডিট, পাওনা হিসাব, অনাদায়ী পাওনা হিসাব, এগুলো ডেবিট ক্রেডিট করে এখান থেকে একটা অঙ্কের প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে। তোমরা যদি মোটামুটি কোন জাবেদার অঙ্কের নিয়মগুলো জানো, সেক্ষেত্রে এগুলো তোমাদের জন্য করাটা অনেক সহজ হবে। ডেবিট ক্রেডিটের জের হিসাব তোমাদের প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে। এরপরে আমরা যদি পরের সমস্যাটার দিকে দেখাই, যে ২০১৯ সালে ৩১ ডিসেম্বর রায়ান অ্যান্ড কোং এর আদায়ের পাওনার পরিমাণ ছিল ১১১০ টাকা। প্রাপ্য হিসাবে ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল ৩৬,০০০ টাকা। এরপরে ২০২০ সালে সেটা ছিল ৯০০ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ৪৫,০০০ টাকার উপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হলো। এখন জাবেদা অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির হিসাব করতে বলা হয়েছে। আমরা মূলত ডেট ওয়াইজ যেগুলো রয়েছে, ডেবিট হলে ডেবিটের ঘরে, ক্রেডিট হলে ক্রেডিটের ঘরে, এবং আমাদের শেষে এসে ডেবিট ক্রেডিট মিলাতে হবে। এই হচ্ছে গিয়ে আমাদের এই আর্থিক বিবরণী প্রস্তুত, অনাদায়ী পাওনার হিসাব, যে সঞ্চিতি হিসাব, এটা তোমরা এভাবে করে নিও। এরপরে আসো তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য আরো একটা রাখা হয়েছে, এটাও অনেক ইম্পর্টেন্ট। এই তোমরা যদি মূলত কোন নিয়মগুলো জানো, অর্থাৎ অনাদায়ী পাওনার কোনটা কোনখানে সংযুক্ত হয়, সেক্ষেত্রে তোমাদের জন্য যে কোনো অঙ্ক আসলেই তোমরা এই সহজেই করতে পারবে। এরপরে আসো অনাদায়ী অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, অব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানের হিসাবের কিছু পার্থক্য রয়েছে, পার্থক্যটা করে নিও। এরপরে অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়ের খাতসমূহ মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়, ২ রকম ব্যয় হয়।
এরপরে আসো প্রাপ্তি এবং প্রদানের হিসাবে আয় ব্যয়ের হিসাব প্রস্তুত করার নিয়মাবলী বলা হয়েছে। নিয়মাবলীর ভিতরে রয়েছে জাতীয় মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় আয়, অন্যান্য আয়, মুনাফা জাতীয় ব্যয়সমূহ, সুদ, বিগত বছরের অনাদায়ী আয় প্রাপ্তি, বিগত বছরের বকেয়া খরচ পরিশোধ, পরবর্তী বছরের অগ্রিম প্রাপ্তি। এরপরে রয়েছে অগ্রিম খরচ প্রদান, পুরাতন সম্পত্তি বিক্রয় অথবা ভাঙানো, এগুলো থেকে যে প্রাপ্তিগুলো আসে। প্রাপ্তি প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাব এই দুটোর ভিতরে পার্থক্য করতে বলা হয়েছে। এরপরে রয়েছে গাণিতিক সমস্যা, অর্থাৎ একটা সিলেট ক্লাব রয়েছে, সেই সিলেট ক্লাবের সমাপ্তি বছরের আয় ব্যয়ের হিসাবের আর্থিক বিবরণী দেওয়া হয়েছে। প্রাপ্তি হিসাব এবং পরিশোধ হিসাব সমূহ হিসাবের একটা তোমাকে এই হিসাব থেকে আয় ব্যয়ের বিবরণী তৈরি করতে বলা হয়েছে, অর্থাৎ আয়ের বিবরণী এবং ব্যয়ের বিবরণী তৈরি করবে। আচ্ছা, এখন সেই ব্যয়ের বিবরণী তৈরি করে তোমাকে ব্যয় অতিরিক্ত যে আয় সেটাকে তোমাকে তহবিলে নিতে হবে। এখন আসো আর্থিক অবস্থার বিবরণী তৈরি। আর্থিক অবস্থার বিবরণী তোমাকে তৈরি করতে বলা হয়েছে। আমরা দেখতেছি কিভাবে তৈরি করা হয়। এরপরে দেখো আমাদের আরো একটা সমস্যা আরো একটা দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য। এই সমস্যাগুলো তোমরা সলভ করবে। পরীক্ষায় হুবহু একই টাইপের সমস্যা আসে না, একটু ঘুরিয়ে আসে, নতুনভাবে আসে, অর্থাৎ সংখ্যাগুলো পরিবর্তন হয়। তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলে সংখ্যা যেটাই দেওয়া হোক এটাই ইনশাল্লাহ ভালো করে পারবে। আমরা যদি এরপরের আরো একটা প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে, এই প্র্যাকটিসের জন্য এটাও করবে। এটা 2019 সালে এসেছিল, যে আয়ের হিসাব ব্যয়ের হিসাব। এরপরে আসো আমরা যদি পরের অধ্যায়ে যাই, তৃতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসা কাকে বলা হয়, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য সমূহ। এরপরে অংশীদারি ব্যবসার যে ধরন, সেই ধরন বা প্রকারভেদ আছে। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, অর্থাৎ একাধিক ব্যবসায়ী যখন সমন্বিতভাবে একটা ব্যবসা করে সেটাকে বলা হয় অংশীদারি ব্যবসায়। এবং এখানে একটা চুক্তি রয়েছে, কারণ এই চুক্তি বলা হচ্ছে আইনের বলবৎ দ্বারা সম্মতিকে বলা হয় চুক্তি, অর্থাৎ এই চুক্তির উপর ভিত্তি করে এই ব্যবসা পরিচালিত হয়। এরপরে আসো অংশীদারি চুক্তির অবর্তমানে প্রযোজ্য নীতিমালা এবং আইনের বিধানসমূহ, অর্থাৎ সেখানে লাভ লোকসান সমহারে বণ্টিত হবে, মূলধনের উপর সুদ প্রযোজ্য হবে না, কিছু নিয়মাবলী রয়েছে, এগুলো একটু দেখে নেবে। স্থিতিশীল এবং পরিবর্তনশীল মূলধন, এই পদ্ধতির পার্থক্য জানতে চাওয়া হয়েছে। শুধু মূলধন হিসাবে লোকসান অন্তর্ভুক্ত হয়, এখানে লেনদেন অন্তর্ভুক্ত হয়, এখানে লেনদেনের পাশাপাশি বেতন, সুদ, উত্তোলন এসব হিসাব অন্তর্ভুক্ত হয়। টোটাল পার্থক্য দেওয়া হয়েছে। এরপরে আসো অংশীদারিদের চলতি হিসাব বলতে কি বোঝায়। অংশীদারিদের চলতি হিসাব কি, চলতি হিসাবের ভিতরে মূলধন হিসাব এবং চলতি হিসাবের একটা পার্থক্য দেওয়া হয়েছে। এর পরের প্রশ্নটা রয়েছে মূলত অংশীদারের উত্তোলন কি এবং কোন কোন পরিস্থিতিতে উত্তোলন এর উপর সুদ দিতে হয়, সেই কন্ডিশনগুলো জানতে চেয়েছে। এখানে কিছু প্রায়োগিক সমস্যা রয়েছে। প্রায়োগিক সমস্যায় তোমরা জানো যে এখান থেকে 7 করে, অর্থাৎ তোমাকে 3টি উত্তর দিতে হবে, 7টি প্রশ্ন থাকবে, 3 7 21 মার্কস। সো এগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। এরপরে তোমাকে প্র্যাকটিসের জন্য আরো একাধিক রাখা হয়েছে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে নিও। এরপরে আসো আমরা যদি পরের অধ্যায়ে যাই, পরের অধ্যায়টা মূলত চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী এবং কোম্পানির মূলধন। যৌথ মূলধনীর মধ্যে তোমাকে এখানে রয়েছে সাধারণ সঞ্চিতি বলতে কি বোঝায়, প্রস্তাবিত লভ্যাংশ কি, এরপরে যৌথ মূলধনী কোম্পানির যে প্রয়োজনীয়তা, এটা কেন প্রয়োজন সেটা দেওয়া হয়েছে। এরপরে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি, এর ভিতরে আসলে পার্থক্য করতে বলা হয়েছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। এরপরে রয়েছে শেয়ার কাকে বলা হয়, এটা কিভাবে অধিভুক্ত হয়, শেয়ার নিয়ে ব্যাপক কথা। অনাদায়ী এবং বকেয়া তলব কাকে বলে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনাদায়ী বকেয়া তলব, শেয়ার এবং ঋণপত্রের মধ্যে আসলে কি ডিফারেন্স আছে এটা তোমাকে জানতে চেয়েছে। শেয়ার অবহাব বলতে কি বোঝায়, অবয়ব শেয়ারের যে বর্ণনা, সে বর্ণনা চেয়েছে। শেয়ারের অধিহার কাকে বলা হয়, বা শেয়ার অধিহার বলতে কি বোঝায়, অর্থাৎ শেয়ার অধিহার হচ্ছে গিয়ে যদি বৌদ্ধ মূলধনী কোম্পানি লিখিত শেয়ারের মূল্য বা অভিহিত মূল্য অপেক্ষা যদি বেশি মূল্যে ইস্যু বা বিক্রয় করার জন্য জনসাধারণের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে, তাকে অধিহার শেয়ার বলে। যেমন যেমন একটা 50 টাকা মূল্যের শেয়ার তুমি যদি 51 টাকায়, অর্থাৎ অতিরিক্ত মূল্যে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দাও,
সেটাকে বলা হয় অধিহার শেয়ার। অবহার শেয়ার বলতে বোঝায় তুমি যদি কম দামে বিক্রি করতে চাও, অর্থাৎ 100 টাকার শেয়ার তুমি যদি 90 টাকায় বিক্রি করো, এই 10 টাকাই হচ্ছে গিয়ে অবহার অবহার শেয়ার। এরপরে আসো পাবলিক পরীক্ষা বিভিন্ন রকমের যে সমস্যাগুলো এসেছে, সেই সমস্যাগুলো এখানে দেওয়া হয়েছে এবং এগুলো তুমি একটু প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ প্র্যাকটিস করলেই এগুলো পারবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো হবে তোমার পরীক্ষার জন্য। এখানে দেখো বিবরণী, সম্পদ সমূহের বিবরণী দেওয়া হয়েছে। তোমাকে আরো একটা প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে ডেবিট ক্রেডিট, যেমন ব্যাংকের চলতি হিসাব, অনাদায়ী হিসাব, মূলধনের হিসাব, অধিহার হিসাব। এরপরে এই সবগুলো তোমাকে দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা পরের অধ্যায়ে যাই, পরের অধ্যায়ে কোম্পানির আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী কিন্তু 12 মার্কস থাকে এবং এই অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে। এখানে যতগুলো কোম্পানির আর্থিক বিবরণী আসে, কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতি এবং প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট। আর্থিক বিবরণী বলতে কি বোঝায়, উদ্দেশ্য সমূহ কি কি। এরপরে ভ্যাট বলতে কি বোঝায়, ভ্যাট কে বহন করে। ভ্যাট কিন্তু পক্ষান্তরে সবসময় ভোক্তার উপরই এসে পৌঁছায়। এরপরে আসো ভ্যাট নিয়ে বেশ কিছু প্রশ্ন এখানে রয়েছে। সর্বশেষে যেটা আর্থিক বিবরণী প্রস্তুতি, আগেও বলেছি আর্থিক বিবরণী প্রস্তুতি কিন্তু সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুতি, আর্থিক অবস্থার বিবরণী, এই প্রশ্নগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, এই আর্থিক বিবরণী প্রস্তুতিগুলো। এরপরে আসো এখানে বলা হয়েছে দেওয়া মিল দেওয়া হয়েছে, এখান থেকে বিশদ আয় বিবরণী, এরপরে সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এটা প্রস্তুত করতে বলা হয়েছে। 3টা পার্ট রয়েছে। প্রথমে আমরা বিশদ আয় বিবরণীটা করব, এরপরে আমরা মূলত আর্থিক আয় বিবরণীটা করব, সংরক্ষিত আয় বিবরণীটা করব, সর্বশেষে আমরা করব যে আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা আমরা করব। ঠিক তেমনি এখানে আরো অনেকগুলো ডাটা দেওয়া হয়েছে, ক্রয় বিক্রয়, মজুরি, বেতন, গণপরিবহন, এবং এখান থেকে আমাকে এই 3টে জিনিসই চেয়েছে, যে বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং সর্বশেষে চেয়েছে আর্থিক আয় বিবরণী। এই 3টা টপিকস একদম খুবই ইম্পর্টেন্ট, বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক আয় বিবরণী। প্রতি বছরই এগুলো বারবার আসে। এরপরে দেখো তোমাদের পরের টপিকসেও এরকম বিশদ আয় বিবরণীর একটা, আর্থিক আয় বিবরণীর একটা বর্ণনা দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে 6ষ্ঠ অধ্যায় অতিক্রম করে 7ম অধ্যায়ে চলে এসেছি। আরো আমাদের 8টা অধ্যায় রয়েছে। উৎপাদন এবং হিসাব, উৎপাদন এবং হিসাবের বিভিন্ন প্রশ্ন রয়েছে। এখানে উৎপাদন ব্যয় বলতে কি বোঝায়, উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ কি কি। এরপর উৎপাদন আয় বিবরণী বলতে কি বোঝায়, এখানে গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে, যেমন উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতি। এখান থেকে আগের অঙ্কগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরগুলো এসেছে, অনেকদিন আসে না। যেমন আরিফ ইলেকট্রনিক্সের ব্যয়ের বিভিন্ন উপাদান এবং মুনাফা প্রদর্শন পূর্বক একটা আয় বিবরণী দেওয়া হয়েছে। এটা একটু পড়ে নিও চলতি বছর। এই হচ্ছে গিয়ে তোমাদের মূলত তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের টোটালি এই অধ্যায়ের সাজেশন। তোমরা এগুলো, এইটার পিডিএফটা ইজিলি পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে পড়ে নিও। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।